বেরো, বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। নমস্কার, আমি সুমন। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক গল্প, অনেক ক্লাসিক উপন্যাস, অনেক কিছুই তো এই চ্যানেলে হলো, কিন্তু তারানাথ তান্ত্রিক তো এই চ্যানেলে আমার কণ্ঠে আপনারা কোনোদিন শোনেননি। তা চলুন না, তারানাথ তান্ত্রিকটা না হয় আজকে শুনে নেওয়া যাক। শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শুনেছ? মস্ত গুণী মানুষ। হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে। সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই। জিজ্ঞাসা করিলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান সব বলে দিতে পারে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না বাবু। বন্ধু বলিল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে। তোমার হাতটা দেখিও, দেখো না বলতে পারে কি না। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখানো ও কুষ্ঠি বিচার করা হয়। গৃহশান্তির কবচ তান্ত্রিক মতে প্রস্তুত করি। বড় বড় রাজা মহারাজাদের প্রশংসা প্রাপ্ত আছে। দর্শনই নামমাত্র। বন্ধু বলিল, এই বাড়ি। হাসিয়া বলিলাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাহিরের দরজায় কড়া নাড়িতেই ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল, কে? কিশোরী জিজ্ঞাসা করিল, জ্যোতিষ মশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। একটি ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে আসছেন? আমাদের আসার উদ্দেশ্য শুনিয়া সে বাড়ির ভিতরে চলিয়া গেল। আমি বলিলাম, যা ব্যাপার দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরে ছেলেটি দরজা খুলিয়া বলিল, আসুন, ভিতরে আসুন। ছোট একটা ঘর। তক্তপোষের উপর আমরা বসিলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জড়ো করিয়া প্রণাম করিয়া বলিল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি নয়। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ে রঙের জৌলুস আছে। মাথার চুল সব প্রায় উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বেশ বড় বড় ও উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিং এর চেহারা মনে পড়িল। উভয়ের মুখাবয়বে আশ্চর্য সৌসাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিং এর মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরো অনেক বেশি, আর ইহার চোখের কোণের কুঞ্চিত বলিরেখার মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিপুষ্ট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন, এখন তাহার যেন অনেকখানি হারাইয়া গিয়াছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবৃষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, আপনার জন্মদিন?
15ই শ্রাবণ 1305 সন। ঠিক। আপনার বিবাহ হইয়াছে 1360 সন ওই 15ই শ্রাবণ। ঠিক। কিন্তু জন্ম মাসে বিবাহ তো হয় না, আপনার হলো কেমন করে? এমন তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করিয়া আমার দিনটি মনে আছে এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটা গোলমাল হইয়াছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না, সে আমাকে কখনো দেখে নাই। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তাহার সঙ্গে আলাপ মোটে 2 বছর, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছোটবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছে 13 বৎসর বয়সে। কথা সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মনোকষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতির যোগ আছে। আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিয়া রহিলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগ খোয়া গিয়াছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহারও কাছে প্রকাশ করি নাই। তারানাথ বোধ হয় থট রিডিং জানেন, কিন্তু আরো ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে। এইটুকু বোধ হয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণৎকারদের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে না। আমার সম্বন্ধে আরো অনেক কিছুই সেদিন সে বলিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হইল। মাঝে মাঝেই তার ওখানে যাইতাম। হাত দেখাইতে যাইতাম তাহা নয়, প্রায় যাইতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াইতে বেড়াইতে এক তান্ত্রিক গুরুর সন্ধান পায়। তান্ত্রিক খুবই শক্তিশালী ছিলেন। তাহার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করিবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পাইয়াছিলেন। তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম ডাক করিয়া বসিল যে বড় বড় মারোয়াড়ির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তাহার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র, কিন্তু যে পথে আসিল সেই পথ দিয়াই বাহির হইয়া গেল। হাতে একটি পয়সাও দাঁড়াইল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট করিতে কত বড় বড় ধনির দুলাল যথা সর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে, আর তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উবিয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে পূর্বেকার পসার নষ্ট হইল। তবু ধূর্ততা, ফন্দিবাজি
ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির একটিরও অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনো খানিকটা পসার বজায় রাখিতে সমর্থ হইয়াছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই। আর আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পরে যে পায় নাই, এ কথাটাও খুব ঠিক। আমায় পাইয়া তাহার নিজের উপর বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল। সে আমায় প্রায় বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের কিছু ক্ষমতা আছে কি নেই। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলিল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকা। কিছুদিন অভ্যাস করলে এই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণিমা চন্দ্র দেখবে, উপরের আকাশে পূর্ণচন্দ্র, আর নিচে একটা গাছের তলায় 2 পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর নাই করি, তারানাথের কাছে প্রায় যাইতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা যায় না। পৃথিবীতে যে আবার এসব ব্যাপার ঘটে তার তো এতদিন জানাই ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরাতন একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছে। আমাকে দেখিয়া বলিল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই এই সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো। বিশেষ করিয়া সে সাধু যদি তান্ত্রিক হয় তবে তারানাথ সর্বকর্ম ফেলিয়া তাহার পিছনেই দিনরাত লাগিয়া থাকিবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটি গন্ধের নাম করিতে বলিলেন। আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন, পকেটে রুমাল আছে, বের করে দেখো। রুমাল বের করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভুরভুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে 5-6 হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেহ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহ নাই। রুমালখানাতেও আমার নাম লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই। কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয়, কিন্তু যদি ধরিয়াইলই সাধু বাবাজি তন্ত্রশক্তির সাহায্যে আমার রুমালে গন্ধ সৃষ্টি করিয়াছে, তবু এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরিতে দাঁড়ায়, সে সাধনার কোনো মূল্য আমার কাছে নাই। আতর তো বাজারে কিনিতেই পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তার ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করিয়া? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতে তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করিল, তাহার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রইয়াছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স, এর মূল সমস্যাটাই ওর মধ্যে জড়ানো।
যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি। তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রইয়াছে, সেই প্রভাবের মূলে কি আছে? সেও তো আরও একটা গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায়। তারানাথের সঙ্গে তাহার বাড়ি গিয়া বসিলাম। তারানাথ বলিল, তুমি এই দেখেই আশ্চর্য হয়ে পড়লে? তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও ও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ, এ আবার এমন কি? এমন সব ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতাতেও এই ধরনের একজন লোক তো তোমরা দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়ে বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক আমি দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন, আমার এক খুঁড়িমা। তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই তিনি আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন। আমাদের প্রায় বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, খুব ভালো করে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমি একদিন জ্যোতির দর্শন পেলাম। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথমে একদিন দেখা পেলাম সন্ধ্যার কিছু আগে। বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টা খানেক করে চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না। সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পর প্রথম জ্যোতির দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক যেন খুব স্থির। মিনিট খানেক প্রথম দিন ছিল। এইভাবে ছোটবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন টাকা নিয়ে পালিয়ে গেলাম, একেবারে সোজা কাশি। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখনও উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় এক লম্বা চওড়া চেহারা সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন একটা কিছু ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখেছি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠাবে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে তাকিয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম,
বাঁকুড়া জেলার মালিয়াড়া রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়াড়া রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন খুব অল্পক্ষণ, একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় একসময় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়সই বা কতটুকু, তুমি জানবেই বা কি করে? খেয়াঘাটে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই, মজে গিয়েছে কোনকালে। এখন তার উপর দিয়ে গরু মানুষ হেঁটে চলে বেড়ায়। তবে পুরনো নদী খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদের কোন পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি জানলেন কি করে? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখেই দেখা যায়, তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানসিকতার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত ও স্নেহের কৌতুকের সুরে আমায় বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, যা, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করগে যা। এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়, তুই সংসার ছাড়িসনি, ছাড়তেও পারবি না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝার বয়স তোর হয়নি। যা, বাড়ি ফিরে যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলুম। খানিক দূর গিয়ে তিনি আমাকে আটকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়ব না। আমি কিছু চাই নে, শুধু আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। যা, ফিরে যা, তোকে সংসারে ফিরতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তাকে অনুসরণ করতে।
কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতেই পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বললেনি অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিস মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরাদের দল তো কিছু বলতেই পারল না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে প্রশ্নটা করতে তিনি বললেন, দেখো, আমার ছোটবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সবই শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখেই শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনে অবিবাহিত অবস্থায় সন্ন্যাসী হয়ে তিনি গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150-200 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাডাঙ্গার খেয়া ঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাডাঙ্গার খেয়া ঘাটের উপর। কিন্তু কেন বলো তো, এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখবে নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যোগ শক্তির বলে 150 বছরের পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার বেরুলুম সাধু সন্ন্যাসীর সন্ধানে। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলুম নদীর ধারের শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরেন
তেমনি মলিন জটা জুটো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে, বলল, মেরো মেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু ঠালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে আসছি, দয়া করুন আমার উপর। পাগলি চেঁচিয়ে উঠল, বলল, পালা পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই, সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তারপর দিন। পাগলি বলল, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বলল, দূর হ, দূর হ এখান থেকে। তারপর রেগে মারলো আমায় এক লাথি, বলল, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলেই যাই, এখানে আর নয়। এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাত্রে স্বপ্নে দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর তার নেই। মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাথিটা খুব লেগেছে না রে, তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মায়ামূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলো। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই তো এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল, তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিরিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করছে। আমি তখনও সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক, আমার মনে হলো ভিতরে ভিতরে আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বলল, ও সেখানে। আঙুল তুলে দেখিয়ে দিল। তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যে কোনো উপায় নেই, কাজেই বসতে হলো। সে বলল, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিক বাদে পাগলি বলল, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তারপরে আবার বামুন, তখন তোকে কিছু খাওয়ানোর দরকার। বল, কি খাবি? গল্পের প্রথম খণ্ড এখানেই শেষ। আমাদের উপস্থাপনা কেমন লাগছে
ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর হ্যাঁ, এই গল্পের দ্বিতীয় খণ্ড আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে আজকে এখানেই ছুটি নিলাম। টাটা, ভালো থাকবেন।